কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজ্যান্ত একখানা লেখককে কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তা জানতই না। লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। বাংলা সাহিত্যে বিভিন্ন গল্প দিয়ে ঘেরা আমাদের এই নিবেদন। অবসরের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু। আশাপূর্ণা দেবী হলেন বাংলা সাহিত্যের অন্যতম একজন প্রধান লেখিকা। জন্ম কলকাতায়। স্কুল কলেজে পড়ার সুযোগ ঘটেনি তার, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতার মাধ্যমে গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। দীর্ঘ জীবন, অসংখ্য উপন্যাস, গল্প, ছোট গল্প, অজস্র বই তিনি লিখেছেন, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা, সাগর শুকায়ে যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। তার রচিত অন্তত 63টি গ্রন্থ বিভিন্ন ভাষায় রচিত হয়েছে, বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিলিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছেন। আজ অবসরের নিবেদন বাংলা সাহিত্যের ছোট গল্প জ্ঞানচক্ষু। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাঁড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন। চানের সময় চান করেন, ঘুমানোর সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে চলে যান সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি পেয়েছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসোও শ্বশুরবাড়িতে এসে রয়েছে কদিন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখার সুযোগ হবে তপনের, আর সেই সুযোগ দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়ি রয়ে গেছে কদিন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে কার কথা? ততক্ষণে সেই গল্প ছোটো মেসোর হাতেই চলে গেছে, হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিতই হয়, মুখে করলেও লেখার প্রকৃত মূল্য যে মেসোই বুঝবে, কারণ রত্নের মূল্য জহরির কাছেই। একটু পরে ছোটো মেসো ডেকে পাঠান তপনকে। বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিয়ে ছাপাতে পারলেই হয়। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো তেমনি করুণার মূর্তিতে বলে ওঠেন, তা দেয়াই যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকালে চায়ের টেবিলে উঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানির গল্প লেখে, নয়তো খুন জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরা, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন, এখন আর তার বস্তা বস্তা বইও পড়েছে, কাজেই গল্প জিনিসটা কি সেটা জানতে তার বাকি নেই। শুধু এটাই জানা ছিল না সেটা এমন সহজে মানুষ লিখতে পারে। নতুন মেসোকে দেখে সেটা জানলো তপন। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর, তখন তপন আস্তে আস্তে একটি খাতা, হোমটাক্সের খাতা আর কি, বিয়েবাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে বসে লিখেও ফেললো একটা আস্ত গল্প।
লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এই কী ব্যাপার, এই যে সত্যিই হুবহু একটা গল্পের মতো লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দূরিয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকে দেখে বলে, ছোটো মাসি, একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড়, তাতেও সমবয়সী, কাজেই মামার বাড়িতে এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে দিয়ে সর্বাগ্যে বলল। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলল, ও মা, এ তো বেশ লিখেছিস রে, ওখান থেকে টুগলিফাই করিসনি তো? ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞাসাই তো করছি, বই নয়। রোজ তোর মেসমশাইকে দেখায়, কিন্তু গেলেন তো সেই গেলেনই। কোথায় গল্পের সেই ৮-৬ ছাপার অক্ষরের গাঁথা চেহারাটি, যার জন্য হা করে আছে তপন? মামার বাড়ি থেকে চলে এসেও তার কোনো মুক্তি নেই। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবে এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল ঘটনাটা। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। কেন হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিন এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমারের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রে নাম রয়েছে। প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে করে সকলেই একবার চোখ বোলায় আর বলে, বারে, চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন আর বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথাটা। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজু কাকু বলেন, তা ওরকম একটি মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। আজ আর অন্য কোনো কথা নেই, শুধু তপনের লেখকের গল্প, তপনের নতুন মেসোর মহত্বের কাহিনী। উনি নিজে না গিয়ে না দিলে সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প আঙুল দিয়েও ছুতো না। তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদা হওয়ার কথা, সে আহ্লাদ সে খুঁজে পায় না। অনেকক্ষণ পর মা বলেন, কই, তুই নিজের মুখে একবার পড় তো শুনি। বাবা, তোর পেটে এত? এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জায় ভেঙে পড়ে, কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইনে তো আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটি আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন। নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি ভারী পায়া হয়ে গেল, সবাই শুনতে চাইছে তুই পড়ছিস না, নাকি এত আহ্লাদ যে বাক্য হরে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটা ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলায় চোখ মুছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে, তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, ছাপা হোক না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন না পড়তে হয়। তারপর তার যে দুঃখের কিছু নেই, তার যে অপমানের। শুনছিলেন জ্ঞানচক্ষু আশাপূর্ণ দেবীর লেখা গল্প, উপস্থাপনায় সুমন মুখার্জি। অবসরে সকলকে স্বাগত জানাই, ধন্যবাদ।